ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মিলিয়ে দে শোন আসমানি তাগিদ। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী এই গান গেয়ে আমরা স্বাগত জানাই পবিত্র ঈদ উল ফিতরকে। আমি বাংলাদেশের জনগণ সহ বিশ্ববাসী সকলকে পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। এই পবিত্র দিন উপলক্ষে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি। স্মরণ করছি মুক্তিযুদ্ধের 23 লাখ শহীদ ও 2 লাখ নির্যাতিত মা বোনকে। শ্রদ্ধা জানাই সকল বীর মুক্তিযোদ্ধাকে। আমি স্মরণ করছি 75 সালের 15ই আগস্টের কাল রাতে ঘাতকদের হাতে নিহত আমার মা বেগম ফজিলতুন্নেসা মুজিব, 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল ও আমার 10 বছরের ছোট্ট ভাইটি শেখ রাসেলকে। কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা কামাল ও রোজি জামাল সহ আমার মুক্তিযোদ্ধা চাচা শেখ আবু নাসের এবং অন্যান্য শহীদদেরকে। প্রিয় দেশবাসী, বিগত 1 বছরের বেশি সময় ধরে বিশ্ব এক গভীর সংকটের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। কোভিড-19 নামক এক মরণঘাতী ব্যাধি মানুষের স্বাভাবিক জীবনযাত্রা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা সম্পন্ন এই ভাইরাস যেমন অগণিত মানুষের জীবন কেড়ে নিচ্ছে, অন্যদিকে ক্ষতি সাধন করছে মানুষের জীবন জীবিকার। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এবং অর্থনীতির উপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছে এই ভাইরাস। গত বছর শেষ দিকে যখন বিশ্বব্যাপী সংক্রমণ অনেকটা কমতে শুরু করেছিল, তখন সকলের সঙ্গে আমরাও আশান্বিত হয়েছিলাম যে বিশ্ববাসী বুঝি এই মরণঘাতী ভাইরাস থেকে মুক্তি পেতে যাচ্ছে। কিন্তু মার্চের মাঝামাঝি থেকে দ্বিতীয় ঢেউ আমাদের সকল পরিকল্পনা ও প্রত্যাশাকে নস্যাৎ করে দেয়। মানুষের মাধ্যমে এই ভাইরাস ছড়ায়, কাজেই জনসমাগম এড়াতে না পারলে এ রোগকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। এ কারণে কষ্ট হবে জেনেও আমরা বাধ্য হয়েছি মানুষের স্বাভাবিক চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করতে। দোকানপাট, শপিং মল সহ ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি মেনে চালু রাখতে হচ্ছে। এই কারণে গণপরিবহন চলাচলের উপর বিধিনিষেধও আরোপ করা হয়েছে। এমনি এক অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে এবারও আমাদের ঈদ উল ফিতর উদযাপন করতে হচ্ছে। আমরা ঈদ উদযাপন করব তো অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে। কোনোভাবেই এই ঈদ উদযাপন যাতে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির উপলক্ষ না হয়ে ওঠে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। জনগণের প্রতি অনুরোধ, আপনারা আবেগের বশবর্তী হয়ে আত্মীয় স্বজনের সঙ্গে ঈদের ছুটি কাটাতে যাবেন না। অনেকের কোনো বাহ্যিক লঙ্ঘন না থাকায় আপনি বুঝতে পারবেন না যে আপনার পাশের ব্যক্তিটি করোনা ভাইরাস বহন করছে। এর ফলে আপনি যেমন করোনা ভাইরাসের ঝুঁকিতে পড়বেন, তেমনি আপনার নিকটাত্মীয় বা পাড়া প্রতিবেশীকে ঝুঁকির মুখে ফেলবেন। মনে রাখবেন, সবার উপরে মানুষের জীবন। বেঁচে থাকলে আসছে বছর আবার আমরা আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারবো। এই ভাইরাসের বিস্তার প্রতিরোধে গত বছর মতো এবছরও ঈদগাহ ময়দান ঈদের জামাত অনুষ্ঠানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করতে হবে। আসুন আমরা সবাই যে যেখানে আছি সেখানে থেকেই ঈদের আনন্দ উপভোগ করি। বিত্তবান যারা আছে বা যাদের সামর্থ্য আছে তাদের প্রতি অনুরোধ, এই দুঃসময় আপনার দরিদ্র প্রতিবেশী, গ্রামবাসী বা এলাকাবাসীর পাশে দাঁড়ান। তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনার সাহায্য হয়তো একটা পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাবে। দেখবেন তাদের হাসি মুখ আপনার হৃদয় মনকেও পরিপূর্ণ করে তুলবে ঈদের আনন্দে। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় কর্তব্য। আমরা যেন এই কর্তব্য ভুলে না যাই। বাংলার কবি কামিনী রায় বলেছেন, আপনারে লয়ে বিব্রত রহিতে আসেনি কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে। প্রিয় দেশবাসী,
ডাক্তার, নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মী সহ কয়েকটি পেশার কর্মীগণ জীবনের ঝুঁকি নিয়ে সামনে থেকে কোভিড-19 রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। আবার আইন শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনীর সদস্যগণ সহ কেন্দ্রীয় ও মাঠ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ লকডাউন বা চলাচলের বিধিনিষেধ বলবৎ করতে মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন। ত্রাণ সামগ্রী বিতরণ সহ সরকারের নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। সংবাদকর্মীগণ সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে সংবাদ পরিবেশনের কাজ করে যাচ্ছেন। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে বহু স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন সংস্থার কর্মকর্তা কর্মচারী প্রাণ হারিয়েছেন। এছাড়া গত 1 বছর আমরা আমাদের অনেক প্রিয়জনকে হারিয়েছি। আমি সকলের রুহের মাগফিরাত ও আত্মার শান্তি কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর বেদনা জানাচ্ছি। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আমরা যেমন সর্বাত্মক ব্যবস্থা নিয়েছি, তেমনি আক্রান্তদের চিকিৎসায় সর্বোচ্চ উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে আমরা চিকিৎসা সক্ষমতা অনেক গুণ বৃদ্ধি করেছি। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি খাতের উল্লেখযোগ্য সংখ্যক হাসপাতালকেও আমরা করোনা ভাইরাস চিকিৎসায় সম্পৃক্ত করেছি। গত মাসে মহাখালী ডিএনসিসি মার্কেটে 2000 শয্যার কোভিড-19 হাসপাতাল স্থাপন করা হয়েছে। গত বছর মহামারী শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 6166 জন ডাক্তার, 5054 জন নার্স এবং প্রায় 4500 অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। জেলা হাসপাতালগুলো সহ দেশের 130টি সরকারি হাসপাতালে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালু করা হয়েছে। তবে করোনা ভাইরাস প্রতিরোধে নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি। এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্কের ব্যবহার অত্যন্ত ফলপ্রসূ বলে প্রমাণিত হয়েছে। কাজে বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। পাশাপাশি যথাসম্ভব ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধুয়ে নিন অথবা স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। সেই সাথে সাথে আপনারা নিজেরা গরম পানির ভাপ নিতে পারেন। প্রিয় দেশবাসী, সবচেয়ে কার্যকর এবং পরীক্ষিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েই আমরা গণটিকাকরণ কার্যক্রম শুরু করেছি। আপনারা জেনেছেন ভারতীয় কর্তৃপক্ষ টিকা রপ্তানির উপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে, ফলে সরবরাহ ব্যবস্থায় কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে। এমত অবস্থায় আমরা বিকল্প উৎস থেকে টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে রাশিয়া এবং চীনের টিকা উৎপাদনকারী সংস্থার সঙ্গে আমাদের আলোচনা চলছে। উপহার হিসেবে চীনের কাছ থেকে টিকা আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। আমরা টিকা পাওয়ার জন্য আমেরিকার কাছে অনুরোধ জানিয়েছি। বিশ্ব টিকাকরণ সংস্থা কোভ্যাক্সের কাছ থেকেও আমরা উল্লেখযোগ্য পরিমাণ টিকা পাব। বিভিন্ন উৎস থেকে আমরা 1 কোটি টিকা ক্রয়ের ব্যবস্থা নিয়েছি। খুব শীঘ্রই দেশে টিকা আনতে শুরু করবে। তাছাড়া দেশেই যাতে টিকা উৎপাদন করতে পারি সে ব্যবস্থা আমরা নিয়েছি। নিজেদের টিকা তৈরিতে কয়েক মাস সময় লাগবে। আমরা দেশের সকল নাগরিককে টিকার আওতায় নিয়ে আসব ইনশাল্লাহ। প্রিয় দেশবাসী, প্রাণঘাতী করোনা ভাইরাস শুধু মানুষের জীবন কেড়ে নিচ্ছে না, এই ভাইরাস বিশ্ব অর্থনীতিতে বিপর্যস্ত করে ফেলেছে। সংক্রমণ এড়াতে লকডাউন বা সাধারণ ছুটি বলবৎ করতে হয়েছে। আমরা গত বছর একটানা 2 মাসেরও বেশি সাধারণ ছুটি বলবৎ করেছিলাম। দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর গত মাসের 5 তারিখ থেকে পর্যায়ক্রমে লকডাউন কার্যকর করা হয়েছে। এর ফলে অগণিত মানুষের রুটি রুজির উপর আঘাত এসেছে, কিন্তু এই কঠোর ব্যবস্থা গ্রহণ করা ছাড়া বিকল্প কোনো উপায় ছিল না। কারণ আমাদের স্মরণ রাখতে হবে, প্রতিটি দেশেরই স্বাস্থ্য অবকাঠামোর একটি নির্দিষ্ট সক্ষমতা রয়েছে। হঠাৎ করে দ্রুত গতিতে রোগী বাড়তে থাকলে তখন সেবা দেওয়া অসম্ভব হয়ে পড়ে। আপনারা দেখেছেন উন্নত দেশগুলো পর্যন্ত করোনা রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছে। সেজন্য আমাদের কোনোভাবেই রোগীর সংখ্যা বাড়তে দেয়া যাবে না। তবে আমরা জীবন ও জীবিকার মধ্যে একটা সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করে যাচ্ছি। যারা কর্মহীন হয়ে পড়েছেন তাদের সহায়তার জন্য সরকার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে।
গত বছর করোনা ভাইরাস আঘাত হানার পর থেকে চলতি মাস পর্যন্ত সর্বমোট 1,29,617 কোটি টাকার সহায়তা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 15 দিনের প্যাকেজের আওতায় 21টি খাতে সর্বমোট 1,21,353 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আর অনুদান বাবদ 8,260 কোটি টাকারও বেশি টাকা বিতরণ করা হয়েছে। গত বছর সাময়িক কর্মহীন 36,50,000 মানুষকে 2,500 টাকা করে মোট 912 কোটি 50 লাখ টাকা দেওয়া হয়েছে। এবছরও সমসংখ্যক মানুষকে একই হারে 912 কোটি 50 লাখ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া ত্রাণ মন্ত্রণালয় 607 কোটি টাকা বিতরণ করেছে। দিনমজুর, পরিবহন শ্রমিক, সাধারণ শ্রমিক, নিম্ন আয়ের মানুষ, মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, মসজিদের ইমাম মুয়াজ্জিন, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকগণ, বেসরকারি স্কুল কলেজের শিক্ষক ইত্যাদি পেশার মানুষজন এই সহায়তা কর্মসূচির আওতায় এসেছেন। মুজিব বর্ষ উপলক্ষে আশ্রয়ণ 2 প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে 65,654টি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে 53,434টি গৃহ নির্মাণের কাজ চলছে। এ নিয়ে মোট গৃহের সংখ্যা দাঁড়াবে 1,19,088। বিভিন্ন কর্মসূচির আওতায় এ পর্যন্ত 3.5 লাখ পরিবারকে গৃহ নির্মাণ করে আমরা দিয়েছি। করোনা ভাইরাস মহামারীর সময়েও সামাজিক নিরাপত্তা বলয়ের আওতাধীন বিভিন্ন ভাতা, খাদ্য কর্মসূচি, শিক্ষার্থীদের বৃত্তি প্রবৃত্তি প্রদান সহ আমরা সকল ধরনের সরকারি সহায়তা কর্মসূচি অব্যাহত রেখেছি। এসব কর্মসূচির সুবিধাভোগী মানুষের সংখ্যা প্রায় 5,78,00,000 জনগণ। এর মধ্যে বিভিন্ন ভাতাভোগীর সংখ্যা 1,07,00,000, খাদ্য নিরাপত্তার আওতায় উপকারভোগী সংখ্যা 2,18,00,000 এবং বৃত্তি উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীর সংখ্যা 2,53,00,000। প্রিয় দেশবাসী, জনগণের সহযোগিতায় এবং আমাদের সরকারের সময়োচিত কার্যক্রম গ্রহণের ফলে আমরা বিগত 1 বছর করোনা ভাইরাস মহামারীজনিত আর্থিক অভিঘাত খুব ভালোভাবেই সামাল দিতে পেরেছি। আমরা যখন প্রথম ঢেউ সামলে অর্থনীতিকে সাবেক অবস্থার ধারপ্রান্তে নিয়ে আসার পর্যায়ে তখনই মার্চ মাসে দ্বিতীয় ঢেউ আঘাত এনেছে। এতে করে আমাদের প্রত্যাশিত প্রবৃদ্ধিতে হয়তো খানিকটা ভাটা পড়বে। তবে আমাদের অভ্যন্তরীণ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হিসাবে এবারও আমরা আশানুরূপ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হব। গত সপ্তাহে আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ 45 বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। চলতি বোরো মৌসুমে বাম্পার ফলন হয়েছে। বেশিরভাগ ধান ইতিমধ্যে চাষি ভাইদের ঘরে উঠেছে। সুষ্ঠুভাবে ধান কাটা মাড়াইয়ের জন্য আমরা সাশ্রয়ী মূল্যে হারভেস্টার বিতরণ অব্যাহত রেখেছি। বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের ছাত্রলীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন জায়গায় কৃষকদের ধান কাটতে সহায়তা করেছে। পবিত্র রমজান মাসে আমাদের দলের কর্মীরা দেশের বিভিন্ন স্থানে ইফতার ও সেহরি বিতরণ করেছে। চাষি ভাইরা যাতে তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পান, সেজন্য এবার চালের সংগ্রহ মূল্য প্রতি কেজি 40 টাকা এবং ধানের মূল্য 27 টাকা নির্ধারণ করা হয়েছে। প্রিয় দেশবাসী, ঈদের দিন আনন্দের দিন। মনে সব কালিমা দূর করে মানুষে মানুষে ভেদাভেদ ভুলে একে অপরের সঙ্গে মিলিয়ে যাওয়ার মধ্যেই ঈদের আনন্দ। আজকের দিনে আমরা হিংসা, বিদ্বেষ, ঘৃণা, লোভ, অহমিকা, ক্রোধ, অহংকার ইত্যাদি যাবতীয় কুপ্রবৃত্তি থেকে নিজেদের মুক্ত করে সাম্য, ভ্রাতৃত্ব, ঐক্য, সৌহার্দ্য, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার শপথ নেব। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কয়েকটি পংক্তি উদ্ধৃত করে আমি আমার বক্তব্য শেষ করছি। পথে পথে আজ বন্ধু, ঈদ মোবারক, আসসালাম। ঠোঁটে ঠোঁটে আজ বিলাব সিন্নি ফুল কালাম। বিলিয়ে দেওয়ার আজিকে ঈদ, আমার দানের অনুরাগে রাঙা ঈদগারে সকলের হাতে দিয়ে দিয়ে আজ আপনারে দেহ নয় দিল হবে শহীদ।
আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। মহান আল্লাহ আমাদের সহায় হন। আবারও সবাইকে জানাই ঈদ মোবারক। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।